আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। এবং ঈদের ছুটি শেষেই শুরু হবে বাংলাদেশের নতুন সরকারের বাজেট আলোচনা, এবং জুনের প্রথম সপ্তাহে জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এবং ১৯ বছরের মধ্যে বিএনপি সরকারের এটি হবে প্রথম বাজেট। তাই নানা ধরনের আলোচনা আছে, প্রত্যাশা আছে, এবং সেই প্রত্যাশার চাপও আছে। বাংলাদেশের বাজেটের যে কাঠামোগত দুর্বলতা, তার বড়টি হলো আয়ের চাইতে ব্যয় বেশি। অর্থাৎ সরকার যতটা ব্যয় করে ততটা আয় করতে পারে না, এবং প্রতি বছরই সরকারকে ঘাটতি বাজেট করতে হয়। কিন্তু তার চাইতে বড় কথা, সেই ঘাটতি মেটাতে হয় এর মাধ্যমে, ব্যাংক থেকে ঋণের মাধ্যমে, অথবা বিদেশিদের কাছ থেকে নিয়ে। এবং আরেকটা বড় দুর্বলতা হলো যে প্রত্যেকবারই জাতীয় রাজস্ব বোর্ডকে বড় অঙ্কের রাজস্ব লক্ষ্যমাত্রা দেওয়া হয়, কিন্তু সেই লক্ষ্যমাত্রা তারা পূরণ করতে পারে না। পরবর্তীতে সেটি সংশোধিত করা হয়, কিন্তু দেখা যায় সেই সংশোধিত লক্ষ্যমাত্রাও তারা আয় করতে পারে না, পূরণ করতে পারে না। ফলে একটা জবাবদিহিতার সংকট আছে, এবং একটা বাস্তব ভিত্তিক বাজেট কিভাবে করা যায় তা নিয়ে বহুদিনের প্রচেষ্টা আছে। যে 2026-27 অর্থ বছরের বাজেটকে ঘিরে যে চিত্রটা আমাদের সামনে আসছে, সেটা আমরা দেখতে পাচ্ছি খুবই উচ্চবিলাসী। কিন্তু এটা কতটা বাস্তবায়নযোগ্য অথবা লক্ষ্য পূরণের সম্ভব তা নিয়ে কিন্তু উদ্বেগ আছে। সরকার যেখানে 6.95 লাখ কোটি অর্থাৎ প্রায় 7 লাখ কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে, সেখানে বাস্তবতা হচ্ছে অর্থনীতির বর্তমান গতি এবং প্রশাসনিক সক্ষমতা দিয়ে এই লক্ষ্য অর্জন প্রায় অসম্ভব। এর সঙ্গে যুক্ত রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের চাপ, যেটি জুলাই 1 তারিখ থেকে হবে বলে ধারণা বলা হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, রাষ্ট্র কি এমন এক আর্থিক ভার বহন করতে যাচ্ছে যার পরিণতি দীর্ঘমেয়াদে অর্থনীতির উপর একটা বিপজ্জনক প্রভাব রেখে যাবে? এখন যে অর্থ বছরটা চলছে তার অভিজ্ঞতা কিন্তু সেরকমই বলে, খুব উদ্বেগজনক। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রথম 9 মাসে রাজস্ব আদায় করেছে মাত্র 2.89 লাখ কোটি টাকা, যেখানে সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল 5.03 লাখ কোটি টাকা। অর্থাৎ বাকি 3 মাসে প্রায় দ্বিগুণ প্রবৃদ্ধি অর্জন করতে হবে। বাস্তবে বাংলাদেশের রাজস্ব আহরণের ইতিহাসে এমন নজির নেই। অর্থনীতিবিদরা বলছেন এটি কেবল আকাঙ্ক্ষিত সংখ্যা, বাস্তবসম্মত লক্ষ্য নয়। সমস্যার মূল জায়গা হলো কর জিডিপি অনুপাত। বাংলাদেশের কর জিডিপি অনুপাত দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে নিচে, নেপাল ভুটানেরও নিচে, এবং কোনো কোনো ক্ষেত্রে আফ্রিকান দেশগুলোর থেকেও নিচে আমরা অবস্থান করছি। করের আওতা সীমিত, উচ্চ আয়ের অনেক ব্যক্তি ও খাত এখনও কার্যকরভাবে কর ব্যবস্থার বাইরে, আর প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি রাজস্ব সংগ্রহকে আরও জটিল করে তুলেছে। এই কাঠামোগত সমস্যাগুলো সমাধান না করে কেবল উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করলে যা হয় সেটা কাগজে লক্ষ্যমাত্রায় থাকে, বাস্তবায়ন হয় না। এমন পরিস্থিতিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব সরকারের ব্যয় চাপকে কিন্তু আরও বাড়াবে। নতুন বেতন কাঠামোর অনুযায়ী সর্বনিম্ন বেতন 8,250 থেকে 20,000 টাকা, সর্বোচ্চ বেতন 78,000 থেকে 1,60,000 টাকার যে প্রস্তাব এসছে, তাতে সরকারের অতিরিক্ত ব্যয় দাঁড়াবে 1,06,000 কোটি টাকা। যদিও সরকার প্রাথমিকভাবে এর 50% বাস্তবায়নের কথা ভাবছে, তাতেও অতিরিক্ত ব্যয় প্রায় 40,000 কোটি টাকার মতন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোটা অযৌক্তিক নয়। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কর্মসংস্থানের অনিশ্চয়তার মধ্যে তাদের জীবন রক্ষার প্রয়োজন আছে, জীবন মান রক্ষার প্রয়োজন আছে। কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্রের আর্থিক সক্ষমতা কি এই ব্যয় বহনের ক্ষমতা রাখে? কারণ একবার নতুন বেতন কাঠামো কার্যকর হলে তা আর সহজে প্রত্যাহার করা যায় না। তখন সরকারকে বাধ্য হয়ে উন্নয়ন ব্যয় কমাতে হয়, ভর্তুকি সংকুচিত করতে হয়, কিংবা আরও বেশি ঋণ নিতে হয়। আরেকটা হলো যে সরকারের পরিচালন ব্যয়, এত বেশি সরকারি পরিচালন ব্যয় হয়তো পৃথিবীর খুব কম দেশেই আছে। অদক্ষতা, অতিরিক্ত সুবিধা নেওয়ার প্রবণতার কারণে আমলাতন্ত্র সরকারের ব্যয় অনেক বাড়িয়ে রেখেছে, সেটি কমাবার কোনো চেষ্টাও আমরা দেখতে পাচ্ছি না। এই পরিস্থিতির সবচেয়ে বড় ঝুঁকি হলো বাজেটে ঘাটতির বিস্তার। সরকার যদি রাজস্ব বাড়াতে ব্যর্থ হয় অথচ ব্যয় বাড়িয়ে চলে, তাহলে অভ্যন্তরীণ ব্যাংক ঋণ কিংবা কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থায়নের উপর নির্ভর করতে হবেই।
এবং এর ফল হবে খুব স্বাভাবিক উচ্চ মূল্যস্ফীতি, বেসরকারি বিনিয়োগ চাপ এবং সামষ্টিক অর্থনীতিতে অস্থিরতা। সরকার যত বেশি ঋণ নেবে, বেসরকারি খাত তত ঋণ কম পাবে এবং এই সূত্রে গেঁথে আছে বাংলাদেশের অর্থনীতি বিহীন। অথচ বেসরকারি খাত ছাড়া দারিদ্র্য দূর করা যাবে না, মূল্যস্ফীতি কমানো যাবে না, জনগণের কর্মসংস্থানও করা যাবে না। আরও উদ্বেগের বিষয় হলো অতিরিক্ত উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্য প্রায়শই করদাতাদের উপর বাড়তি চাপ তৈরি করে। তখন সহজ পথে পরোক্ষ কর বাড়ানো হয় এবং পরোক্ষ কর সবসময় নিপীড়নমূলক। ভ্যাট, শুল্ক কিংবা জ্বালানির দাম বৃদ্ধির মাধ্যমে ইতিমধ্যেই বিদ্যুতের দাম বাড়ানোর কথা আসছে এবং হয়তো গ্যাসের দাম বাড়ানোর আসবে, পানির দাম বাড়ানোর কথা আসবে এবং এতে করে শেষ পর্যন্ত যেটা হয় জনগণের কাঁধেই সেই বোঝাটা গিয়ে পড়ে। অর্থাৎ অবাস্তব রাজস্ব পরিকল্পনার মূল্য দিতে হয় মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষদেরকে। বাংলাদেশের অর্থনীতির বর্তমান বাস্তবতায় প্রয়োজন বাস্তববাদী পরিকল্পনার, সংখ্যার জাদু নয়। রাজস্ব বাড়াতে হলে প্রথমেই কর ব্যবস্থায় সংস্কার, কর ফাঁকি রোধ, ডিজিটাল প্রশাসন শক্তিশালী করা এবং অপ্রদর্শিত অর্থনীতিকে কর নেটের আওতায় আনতে হবে। একই সঙ্গে সরকারি ব্যয়েও অগ্রাধিকার নির্ধারণ করা জরুরি। জনপ্রিয়তা অর্জনের জন্য একদিকে অবাস্তব রাজস্ব লক্ষ্য, অন্যদিকে উচ্চ ব্যয় প্রতিশ্রুতি, দুয়ের সমন্বয় দীর্ঘমেয়াদে অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। সরকার প্রত্যক্ষ কর কমিয়ে আদায় করতে পারছে না, নির্ভর করছে পরোক্ষ করের উপরে। ফলে অতি দরিদ্র মানুষও একটা কর কাঠামোর মধ্যে হিমশিম খাচ্ছে। রাষ্ট্র পরিচালনার সাহসী সিদ্ধান্ত প্রয়োজন, কিন্তু সে সাহস যেন বাস্তবতা বিবর্জিত না হয়। অন্যথায় আগামী বাজেট দেশের অর্থনীতির জন্য স্বস্তির বদলে নতুন চাপের কারণ হয়ে দাঁড়াবে সাধারণ মানুষের জন্য। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আপনাদের সামনে উপস্থিত হব নতুন কোনো বিষয় নিয়ে।